আজকে আমাদের পড়ানোর প্রথম জিনিসটা হলো ফেজ ট্রানজিশন। এটার নাম হলো মেয়ার সোপে। হুম। এই থিওরিটা কিছু অ্যাজাম্পশনের উপর বেস করে আছে। প্রথমে অ্যাজাম্পশন গুলি মোটামুটি তিনটা অ্যাজাম্পশন। ইট বেসড অন থ্রি অ্যাজাম্পশন। ইট বেসড অন থ্রি অ্যাজাম্পশনস। একটা হলো, একটু 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 ওয়েট করো। আমি তো তিনটা অ্যাজাম্পশনের উপর বেস করতেছে। একটা হলো, এটা একটা আহ, যে মলিকুল গুলি আছে সেগুলির মধ্যে একটা অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্ট, ওরিয়েন্টেশনাল ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যান্ডার ওয়াল ইন্টারেকশন, ভ্যান্ডার ওয়াল or that wall interaction between the molecules। মানে এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ আর ইন্টারাকশন, ওরিয়েন্টেশনাল ডিপেন্ডেন্ট ইন্টারাকশন। মানে হলো ধরো এই ধরনের যদি আমরা চিন্তা করি যে এইরকম মলিকুল, এরকম মলিকুল বা মলিকুল গুলি এইভাবে আছে, তাদের মধ্যে ইন্টারাকশনটা ডিফারেন্ট, তাহলে আমরা বলতে পারি দে আর the this is a orientational dependent interaction. Two, the configuration of the center of mass, the configuration of the centers of mass, center of mass is not affected by the orientation, orientation dependent interaction. তারপরে লাস্ট যে এক্সাম্পশনটা আমাদের কাজ করবে সেটা হলো দ্য মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন এর আগেরটার অর্থ হলো, দুই নাম্বারটা, সেটা হলো গিয়ে যে সেন্টার অফ মাস গুলি আছে, তুমি যদি এভাবে রাখো, এভাবে রাখো, সেন্টার অফ মাসটা এখানে আছে, বা এভাবে রাখো, সেন্টার অফ মাসের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। ওরিয়েন্টেশন যাই থাকুক না কেন, সেন্টার অফ মাসের যে একটা কনফিগারেশন আছে, সেই কনফিগারেশন কোনো এফেক্ট পায় না। আর মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন বলতে বোঝায় হলো আমরা একটা অ্যাভারেজ ফিল্ড এর মধ্যে এখানে ভিতর কাজ করবে। ধরো আমি যদি এই দুইটা দুইটা পার্টিকুলার অ্যাটমের কথাই ভাবি, এর বাইরে যত ইয়াগুলি আছে, সেখানে নানা রকম কনফিগারেশনের মলিকুল থাকতে পারে, কিন্তু আমরা ধরে নিব এর বাইরে যেগুলি আছে সবগুলি একটা অ্যাভারেজ, তাদের মধ্যে একটা অ্যাভারেজ ফিল্ড বিদ্যমান। তার মানে আমরা তাদের যে কনফিগারেশন সেটা আমরা আমলে নিব। শুধুমাত্র যখন আমি ইন্টারেকশন বিবেচনা করব, এই দুইটা মলিকুলের ইন্টারেকশনটাই আমরা দেখব। তারপর আমাদের মলিকুলগুলি কেমন হবে? উই উইল হ্যাভ রড লাইক, রড লাইক মানে এই ধরনের মলিকুল আর কি। ধরো এইরকম যদি আমি মলিকুল চিন্তা করি, ওইরকম মলিকুল, তাহলে ওগুলিকে রড লাইক মলিকুল বলে। নন পোলার মলিকুলস, নন পোলার মলিকুলস মানে এরা যদি এদের এদের মধ্যে কোনো প্লাস মাইনাস এরকম কিছু নাই। নন পোলার মলিকুলস, মলিকুলস ইন্টারেক্টিং ভাইয়া
আয়া ভ্যান্ডার ওয়ালস। এখন আমরা জানি যে প্রত্যেকটা এখানে একটা অর্ডার প্যারামিটার আছে। আহ, ওই প্রথমে আমরা ধরে নিব যে মলিকুলস আর স্ফেরিক্যাল সিমেট্রিক, trick and and the distribution of molecules is described by average order parameter s alpha b। এখন আমরা ভ্যান্ডার ওয়াল ইন্টারেকশনে কিছু ইকুয়েশন ব্যবহার করব সরাসরি, আহ, এবং ওরিয়েন্টেশনের সাথে তাদের সম্পর্ক কিভাবে আছে সেগুলি আমরা বের করার চেষ্টা করি। we define the we define the effective potential for each molecule with orientation u। তাহলে বি, এটাকে আমি বলতে পারি দিস পোটেনশিয়াল ইজ এ ফাংশন অফ দ্য ওরিয়েন্টেশন এন্ড দ্য অর্ডার প্যারামিটার। দিস ইজ ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি 3/2 a s alpha beta into u alpha u beta minus 1/3 delta alpha b। চলো এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলি। এখন এখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখি। দ্য প্রবাবিলিটি distribution distribution for the orientation for the orientation of a molecule in presence of electric field field is, এইভাবে আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা লিখতে পারি এফ ইউ ইকুয়াল টু 1/z ভেক্টর 1/z exp minus v mu s by at। এটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফাংশন, টেম্পারেচার যত বেশি হবে এফ অফ ইউ এর মান ততই কমতে থাকে। এখানে জেড কি, জেডটাকে আমরা বলি, এটাকে বলি আমরা নর্মালাইজেশন কনস্ট্যান্ট। see what is that here, z is normalization constant and z equals to, এটাকে ডিফাইন করে এইভাবে পি ইউ
exp minus v mu s divided by kt. এখানে what is du? Du here, du is the du indicates that the integration over all orientation of u, তার মানে ইউর মধ্যে এটাতে আর থিটা ফাই তিনটার ইন্টিগ্রেশন এখানে ভিতর করতে হবে, এই জিনিসটার মেনশন করলো এর। তারপর আমরা আমরা তারপরে আমরা এই থিওরিটাকে সেলফ কনসিস্টেন্ট করতে চাই। সেলফ কনসিস্টেন্ট অর্থ কি? সেলফ কনসিস্টেন্ট অর্থ হলো যদি আমি কোনো একটা ইকুয়েশনের একটা ভ্যালুকে গেস করে পুট করি এবং একই জিনিস বের করার চেষ্টা করি, যদি আমার দেওয়া ভ্যালু এবং বের করা ভ্যালু একই হয় তখন আমরা বলি যে দ্যাট ইজ এ সেলফ কনসিস্টেন্ট ইকুয়েশন। ফর এক্সাম্পল, যদি আমি লিখি এক্স ইকুয়াল টু লগ অফ এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন, এখন আমি এক্স স্কোয়ারে এক্স এর মান পুট করলাম এবং যা পুট করলাম ঠিক এক্স এর মান যদি একই হয় তখন এটা হলো একটা সেলফ কনসিস্টেন্ট ইকুয়েশন। তাহলে এখন আমি বলবো যে থিওরি is made self-consistent consistent by requiring that by requiring that the average value of u alpha u beta minus one third delta alpha beta be equal to s alpha beta. এটার অর্থ হলো আমি যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারি, এগুলি ইউনিট ভেক্টর এবং আলফা এন্ড বিটা, এটা আমরা জানি আগেই, ডেল্টা বিটা অফ এফ ইউ হলো তার ডিস্ট্রিবিউশন। এখন আমি এই ইকুয়েশন সলভ তো সরাসরি করতে পারবো না, আমরা এটা স্পেশাল একটা কেস নিয়ে এটাকে সলভ করার চেষ্টা করব। আমরা একটা ইউনিএক্সিয়াল লিকুইড ক্রিস্টাল নিই। ইউনিএক্সিয়াল লিকুইড ক্রিস্টাল অর্থ হলো যে লিকুইড ক্রিস্টালের সবগুলি মলিকুলার ডিরেকশন একই দিকে। লেট আস কনসিডার এ special case of uniaxial liquid. ধরে নিই যে সবগুলি ডিরেকশন হলো জেড অ্যাক্সিস ধরো। লেট দ্য preferred direction along z axis, আমরা ধরে নিচ্ছি যে এটা জেড অ্যাক্সিস বরাবর সব প্রেফার্ড ডিরেকশন। The if theta is the angle between z, তারপর the z component z, এখানে ইকুয়েশন একটা নাম্বার দিলাম না, এটা হলো তাহলে এটা হলো 2,
এই ইকুয়েশনটাকে আমি দিই 2, ওটাকে দিই আমি 3। The z component of 2 is, তাহলে আমরা লিখতে পারি s ইকুয়াল টু, কোনটাকে কি বললাম, একটু ভুল করলাম, এইটাকে, আচ্ছা এটাকে 3 বলবো, এটাকে 3 এইটার আমি জেড কম্পোনেন্ট বের করার চেষ্টা করবো। সেটা হলো এস ইকুয়াল টু 2 পাই। এখানে মনে রাখতে হবে যে আমি এখানে ডিউর সব ইন্টিগ্রেশন করে ফেলছি। ইউ ইউ স্কোয়ার ডিউ সাইন থিটা ডি থিটা, সাইন ডি ফাই, সব ইন্টিগ্রেশন যদি করে ফেলি তাহলে এখানে রেজাল্ট আসবে এরকম 2 পাই বাই জেড। এখন শুধুমাত্র থিটার পার্টটা রবে, আর বাকিগুলো সব আমরা করে ফেলছি। এখানে আর পাবো আমরা 3/2 cos স্কোয়ার থিটা মাইনাস হাফ EXP মাইনাস ভি থিটা। এখন আর ইউ লেখার দরকার নেই, থিটা এস বাই কেটি ইন্টু সাইন থিটা ডি থিটা। অ্যাকর্ডিং হোয়ার, এখানে আমরা ইকুয়েশন 1 এর ইকুয়েশন ব্যবহার করছি। হোয়ার অ্যাকর্ডিং টু 1 ভি থিটা এস equal to minus AS into 3/2 cos square theta minus half, এবং z কে লেখা যায় and z equal to 2 pi 0 to pi exp minus 8 টার্মটা কি v theta s by kt into sin theta d theta। আমরা আসলে এই ইকুয়েশনে মান বসা, এই মানগুলি বসে এই জিনিসটা পেয়েছি। যখন আমরা ইউনিএক্সিয়াল একটা জেড এক্সিস বরাবর তখন এইটার মান হয়ে যাবে এই 3/2 cos θ/2, এবং এফ ইউর মানটা আমরা এখান থেকে লিখবো। যে এফ ইউর মানটা আমরা কোথায় জানি লিখছিলাম, জেড এর মানটা আমি এখান থেকে লিখবো, জেড এর মান এখানে আছে। তো এই ট্রান্সফরমেশন গুলি করার পরে এখন মনে করো আমরা ইকুয়েশনের নাম্বার দিই। লেট আস কল ইট as, এটা দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6। এখন 4 এবং 6 এই দুইটাকে আমার সলভ করতে হবে, সলভ করে এস এর মানগুলি বের করতে হবে। It is clearly seen that it is clear that from from equation কি বললাম, 4 and 6 s equal to 0। এটা একটা সলিউশন হলো এটা, which corresponds to corresponds to isotropic phase। আইসোটোপিক ফেজ এর এর কিছু আবার নন ট্রিভিয়াল সলিউশন আছে। দেয়ার আর নন ট্রিভিয়াল সলিউশন as well। এখন 47 কে ইন্টিগ্রেটিং 4 by part we get, আমরা আমরা এই ইকুয়েশন দেখাতে পারবো না, কিন্তু একটা সলিউশনটা আমরা লিখতে পারবো। s equal to
3/4 EXP, অনেক কঠিন একটা সলিউশন, এক্স স্কোয়ার বাই বাই এক্স ডিএক্স। ডিএক্স কে বলা হয় ডলসন ইন্টেগ্রাল, এটা আমরা পরে দেখাচ্ছি এটা কি হয়। 1/x² মাইনাস হাফ, আর যেখানে KT/A ইকুয়াল টু 3/2 S/x², and here dx equal to 0 থেকে ইনফিনিটি e⁻y² dy is called Dawson in- এখন এই let us call it this is equal to 51 for each value of x. X we can determine a corresponding value of S and T. এখানে দেখো S এবং T আছে, ঠিক আছে। আমি যদি এক্সচেঞ্জ করি S এবং T এর কতগুলি ভ্যালু আমি পাবো, এটাকে আমি গ্রাফে দেখাতে পারি। we can we can show it in graph। আমরা গ্রাফে এটা দেখাতে পারি। তো এটা হবে এরকম, এই ধরনের একটা গ্রাফ পাবো আমরা। এদিকে আমি দেখাবো অর্ডার প্যারামিটার এস, এদিকে আমি দেখাবো KT/A। ঠিক আছে, এখানে এই এই এইটা আমরা এটাকে আমাকে কি দিবে, এটা দিবে হলো ডিপেন্ডেন্স অফ ফ্রি এনার্জি and অর্ডার প্যারামিটার এবং ফ্রি এনার্জি তারা একে অন্যের সাথে রিলেটেড। আমরা একটা ইকুয়েশন দেখছিলাম, প্যারামিটার অন টেম্পারেচারের সাথে কিভাবে তারা সম্পর্কিত, সেটা সেই জিনিসটা এই গ্রাফের ভিতর আমরা পাবো। এখন স্টেবল ফেজ আমরা কখন পাই? The stable mesophase, the the stable mesophase is given by the solution which minimizes ফ্রি এনার্জিটাকে মিনিমাইজ যখন হবে তখনই আমরা এই সলিউশনটা পাবো, which minimizes the free energy per particle particles এটা and found to be f, this is a function of Ts equal to এই ইকুয়েশনটাকে আমার মিনিমাইজ করতে হবে, মাইনাস হাফ A0 S² প্লাস KT ln C/4 পাই। এখন মেয়ার-সোপে থিওরি, মেয়ার সোপে সোপে থিওরি predicts
a first order phase transition, a first order phase transition at TC as KB TC equal to 0.22 A0 and value of order parameter SC equal to 0.2। এতটুকু পর্যন্ত তোমাকে জানতে চাবে যে মেয়রসফট থিওরির মাধ্যমে ফেজ ট্রানজিশন সম্পর্কে আমরা কি আইডিয়া লাভ করতে পারি, সেই জিনিসটা তোমরা এইভাবে লিখতে পারো। এখন আবার লাস্ট একটা টপিক আমাদের পড়তে হবে, আমাদের আধা ঘন্টা সময় আছে, এর ভিতরে আমরা শেষ করব। এইটা হলো প্রথমত যেটা পড়তে হবে সেটা হলো রেসপন্স টু এক্সটার্নাল ফিল্ড। যখন একটা লিকুইড ক্রিস্টালকে আমরা ইলেকট্রিক বা ম্যাগনেটিক বা অপটিক্যাল কোনো কিছু একটা তার উপর ফেলি, তখন সে কিভাবে রিয়েক্ট করে সেটাকে বলা হয় রেসপন্স। আমরা কলমও পাচ্ছি না, একটু ওয়েট করো, কলম দেখি কোথায় আছে। রেসপন্স টু রেসপন্স টু এক্সটার্নাল ফিল্ড আমরা যখন ইয়ে করবো তখন আমরা লিখবো। এখন আমরা দেখো যে ডাইরেক্টর যে ফিল্ডটা আছে সেগুলি সহজেই ডিস্টর্টেড হতে পারে। এখন এগুলি একটা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, এগুলির মাধ্যমে তারা অ্যালাইন হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ এ লিকুইড ক্রিস্টাল নিয়ে কাজ করি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি of a liquid crystal of a liquid crystal এগুলি সাধারণত অ্যানাইসোট্রপিক ফর্ম থাকে। owing to the owing to the anisotropic form of molecules composing it is also anisotropic. It is generally a secondary tensor. It is generally a second rank টেন্সর। সেকেন্ড হ্যান্ড টেন্সর মানে গেলো ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমরা যদি সাবস্টিটিউবিলিটি আমরা লিখি তাই আই জে, যেহেতু একটা ম্যাট্রিক্স এখন আই জে দিয়ে আমরা এগুলো ডিফাইন করবো। দিস ইজ ইকুয়াল টু, তার দুইটা পার্ট থাকবে, এটা হলো পারপেন্ডিকুলার পার্ট ডেল্টা আই জে, আরেকটা হবে প্যারালাল পার্ট কাই জিরো আমরা লিখি এন আই কাই জিরো কাই, ও সরি এ, এটা কাই অ্যানিসোট্রপিক ইকুয়াল টু chi parallel minus chi perpendicular. It is a positive. Generally, it is greater than 0. So
তাহলে আমরা কি করতে পারি, এখানে উপর আমরা টর্ক অ্যাপ্লাই করতে পারি। একটা একটা ফিল্ডের মাধ্যমে একটা টর্ক অ্যাপ্লাই করতে পারি। তা উই ক্যান উই ক্যান উই ক্যান এক্সাক্ট এক্সাক্ট টর্কস টর্কস on the liquid crystal by by applying a a field আমরা একটা ফিল্ড অ্যাপ্লাই এর মাধ্যমে ওখানে একটা টর্ক অ্যাপ্লাই হবে। এখন একটা যদি ম্যাগনেটিক ফিল্ড, আমরা এখন দুই ধরনের জিনিস দেখবো। যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, if there is a if there is a magnetic field in H, then Tm equal to minus half chi perpendicular H square minus half chi anisotropic n dot H whole square। আবার যদি আমরা ইলেকট্রিক similarly similarly the dielectric susceptibility of liquid crystal, এটা কখন আমরা পাবো, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি। A liquid crystal is also anisotropic anisotropic and GE, আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে আমরা তাহলে এই ধরনের একটা ইকুয়েশন পাবো। এপসিলন পারপেন্ডিকুলার E square minus 1 over 8 pi epsilon A n dot E whole square। জাস্ট এতটুকু আমরা জানলাম। এখন আমরা দেখব যে আমরা যদি অপটিক্যাল প্রপার্টি এর দেখতে চাই, এর উপর যদি লাইট ফেলি, তাহলে কি ঘটনা ঘটে। এতটুকু দেখলেই আমাদের মোটামুটি এই লিকুইড ক্রিস্টালের পার্টটা কমপ্লিট হবে। এখন তাহলে আমরা শুরু করি অপটিক্যাল প্রপার্টিজ। অপটিক্যাল প্রপার্টিজ আমরা এটা পড়বো মেইনলি নেমাতে। এই বইয়ে, যে বইটা আমি পড়াচ্ছি সেই বইয়ে কোলেস্টেরিক সম্পর্কে বলা আছে যে এটা তোমার ফর্মুলা এর কাজে, এটা তো আমাদের পক্ষে এখন যদি করা সম্ভব না হয় তাহলে আমরা শুধু নাইমাটিকের উপর থাকবো। আচ্ছা, নাও নাও আমরা তাহলে দেখছি যে সাবসেপ্টিবিলিটি, ডাইলেকট্রিক সাবসেপ্টিবিলিটি, সেটা দুইটা পার্ট। একটা হলো এপসিলন পারপেন্ডিকুলার, আর একটা হলো এপসিলন প্যারালাল আর এপসিলন পারপেন্ডিকুলার। এবং আমরা জানি যে যে এপসিলন আই জে এটা একটা ম্যাট্রিক্স। এটাকে আমরা এইভাবে ডিফাইন করি, ডেল্টা আই জে প্লাস এপসিলন এ এন আই এন জে। আমরা এইখানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স কিন্তু আমরা দুইভাবে ডিফাইন করি। উই ক্যান introduce ordinary and extraordinary refractive index, refractive index এটাকে একটাকে আমি বলবো এন ই রুট ওভার এপসিলন পারপেন্ডিকুলার এবং এন
A equal to root over epsilon perpendicular, or del M equal to ME minus, sorry, এটা O, এখানে একটু ভুল লিখে দিয়েছে, O। সাধারণত নেমাটিকের ক্ষেত্রে, ইন কেস অফ নেমাটিক N0 is almost equal to 1.5, or del N range from 0.05 to 0.5। এই হলো কি তাদের নিউমেরিক্যাল অর্ডার। এখন আমরা একটা ছবি একটু বই থেকে দেখি। প্রথমে আমরা একটা টার্ম ডিফাইন করি, টার্মটা হলো বাই রিফ্রিনজেন্ট। বাই বাই রিফ্রিনজেন্ট, এই জিনিসটা আসলে কি বোঝায়? এটা বোঝায় হলো, যদি কোনো একটা ম্যাটেরিয়াল এমন থাকে যে সেখানে ভিতর তুমি যদি লাইট ফেলো, যদি লাইটটা পোলারাইজড হয় তার বৈশিষ্ট্য একরকম হবে, আনপোলারাইজড হলে আরেক রকম হবে, বা তাদের ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে তাদের স্পিড চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের কোনো ম্যাটেরিয়াল, এগুলিকে আমরা বলি বাই রিফ্রিনজেন্ট ম্যাটেরিয়াল। এখন আমরা একটু বইটা একটু শেয়ার করি, বইয়ে দেখি বই কোথায় আছে। আমরা এই হলো বই, জিনিসটাকে বইটাকে ছোট করতে হবে, জায়গাটাকে বাদ দিতে পারলে ভালো হতো। এইটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই। এটাকে একটু বড় করতে চাই। এই ছবিটা চলে আসছে, এই ছবিটা চলে আসছে। ছবিটা তো তোমরা দেখতে পাচ্ছ। ধরো এখানে আনপোলারাইজড লাইট যদি, এটা একটা নেমাটিক ক্রিস্টাল, এটা নেমাটিক ক্রিস্টাল গুলিকে আমরা বাই রিফ্রিনজেন্ট বলতে পারি। এই এই কেসে ধরো আমি একটা আনপোলারাইজড লাইটকে এটাকে ভিতর ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু তখন পোলারাইজড লাইটে পরিণত হবে। দুই ধরনের, একটাকে আমরা বলবো অর্ডিনারি রে, আর একটা বলবো আমি এক্সট্রা অর্ডিনারি রে। দুইটাই পোলারাইজড, একটা সরাসরি সোজা চলে গেল আর একটা বাঁকা হয়ে চলে আসলো। তার মানে তাদের তাদের মধ্যে ডিফারেন্ট ভেলোসিটিতে তারা ট্রাভেল করবে। এই যেখানে লাইনগুলি লেখা আছে, the process is modeled in terms of the light being broken up into first called the ordinary ray and slow called the extraordinary ray component। তার মানে সোজা যেটা চলে আসছে সেটা তাড়াতাড়ি বের হয়ে আসবে, এক্সট্রাঅর্ডিনারি রেটা আস্তে আস্তে আসবে। Because the two components travel at different velocities, the waves get out of phase। কারণ তাদের মধ্যে যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা যদি হয়তো, একটা যদি ফেজ থাকে ডেল্টা জিরো, আর একটা ফেজ হয়ে যেতে পারে π/2, এরকম আউট অফ ফেজ হয়ে যেতে পারে। When the rays are recombined as they exit the birefringent metal, এটা কখনো না কখনো সময় সাথে বেড়ে আসবে। The polarization state has changed because of phase difference। তাদের মধ্যে পোলারাইজেশন স্টেট, মানে এই যে দেখো এইগুলি সোজাসুজি অর্ডিনারি রেটা হলো ভূমির সাথে প্যারালেল, ভূমির সাথে প্যারালেল অবস্থায় আছে, আর এক্সটার্নালি পারপেন্ডিকুলার অবস্থায় আছে। এখন এইটা জিনিসটা শুধুমাত্র যে কি ধরনের ম্যাটেরিয়াল তার উপর ডিপেন্ড করে না। এই যে থিকনেসটা আছে, এই থিকনেসটা যদি কম হতো তাহলে এই তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আরো ছোট হতে পারতো, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে কথাটা হয়তো লেখা আছে, দ্য লেন্থ অফ দ্য স্যাম্পল, the length of the sample is another important parameter because the phase shift accumulates as long as the light propagates in the birefringent material। তার মানে যদি এটা লেন্থটা অনেক ছোট হয় তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা কম থাকবে, লেন্থ যদি বড় হয় তাহলে এটা মানে তাদের ফেজ শিফটটা অ্যাকুমুলেট হতে থাকবে, যোগ হতে থাকবে, বাড়তে থাকবে। Any polarization state can be produced with the right combination of the bright difference
and length parameter। তার মানে আমি যদি কোনো একটা পোলারাইজেশন স্টেট তৈরি করতে চাই, তাহলে আমার দুইটা উপায় আছে। একটা হলো যে ম্যাটেরিয়ালটা নিব তার বাই রিফ্রিনজেন্স এইটা চেঞ্জ করে নিতে পারি, অথবা তার লেন্থ আমি চেঞ্জ করে নিতে পারি। এখন আমরা ধরে নেই যে একটা লিকুইড ক্রিস্টাল স্যাম্পল একটা পোলারাইজারের মধ্যে রয়েছে। পোলারাইজার সম্পর্কে আমি একটু বলে নিই। পোলারাইজার এবং অ্যানালাইজার এটা হলো, আমরা যখন একটা অর্ডিনারি লাইটকে অ্যানালাইজারের ভিতর দিয়ে প্রবেশ করাই, তখন সে একটা ডিরেকশনে সে মুভ করতে পারে, এবং যখন আমি পিছনে আরেকটা অ্যানালাইজার দিই, তখন সে কখনো লাইট বন্ধ হয়ে যায়, অথবা ওইটা যে লাইটটা যে পোলারাইজড হয়ে আসতেছে, কারণ দুইটার যদি অ্যাঙ্গেল 0 হয়, তখন আমরা বুঝতে পারি যে একটা পোলারাইজড লাইট এখানে চলে আসতেছে। এটার জন্য তোমাদেরকে আমি একটু উপদেশ দিব, লাইটের পোলারাইজেশন চ্যাপ্টারটা একবার জাস্ট রিড করে আসবো। আচ্ছা, consider the case where a liquid crystal sample is placed between cross polarizers which transmission axes are aligned at some angle alpha between the first and slow direction of the material। তুমি সামনে এইখানে একটা রাখবা অ্যানালাইজার, এখানে একটা লাগবে অ্যানালাইজার, তাদের মধ্যে তুমি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত। তাহলে আমরা ধরে নেই যে ফার্স্ট এবং স্লো ডিরেকশন অফ ম্যাটেরিয়ালের মাঝখানে অ্যাঙ্গেল হলো আলফা। তাহলে ইনসিডেন্ট যেটা আমরা প্রথমে পাচ্ছি, যেটা এই ইনসিডেন্ট লাইটের এখানে, সেটাকে আমরা ম্যাট্রিক্সের ফর্মে দুইটা অংশে ভাগ করব, তার এক্স অংশ এবং ওয়াই অংশ। একটাকে আমি বলবো E0 cos আলফা, আর একটাকে আমি বলবো E0 sin আলফা। এখন এটা স্যাম্পলের ভিতরে সেটা ইলেকট্রিক্যালি পোলারাইজড হয়ে যাবে, তখন তার এক্সপ্রেশন হয়ে যাবে এক্সপোনেনশিয়াল দিয়ে। এখন জোনস ক্যালকুলাস কিছু অপটিক্যাল পোলারাইজেশন আছে, এটা তোমাদের পড়ানো হয়েছে কিনা জানি না। এটা ব্যবহার করে আমরা দেখতে পাই যে এটা সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে, একটু একটু সাইন আলফা বা কজ আলফা দিয়ে আমরা একটা ইকুয়েশন করতেছি, ঠিক আছে। তারপরে এটা হলো তার একটা অপটিক্যাল পোলারাইজেশন কোন একটা টার্মের ব্যাখ্যা। এখন আমরা যদি সেকেন্ড অ্যানালাইজারে যাই, যেটা ম্যাটেরিয়ালে পরে দেওয়া আছে, সেটাকে আমরা তাহলে এ দিয়ে স্যাম্পলের ভিতরে যা মান আছে সেটা দিয়ে গুণ করতে হবে। সেটা যদি আমরা একটা গুণ করি, তাহলে এই ধরনের একটা ইকুয়েশন আমরা পাবো। এই যে এই ম্যাট্রিক্সটা আছে 77 এর পেজের যে ম্যাট্রিক্সটা আছে, সেই ম্যাট্রিক্সের সাথে 78 এর ম্যাট্রিক্স, এটা গুণ করে এই ধরনের পাবো। এটা যেহেতু একটা 2x1 ম্যাট্রিক্স, এটা হলো 2x2 ম্যাট্রিক্স, এটা হলো 2x1 ম্যাট্রিক্স, দুটাকে গুণ করলে আমরা একটা 2x1 ম্যাট্রিক্স পাবো। আর এটা হলো তার সামনের প্যারামিটার গুলি, যেগুলি এখানে গুণ করার ফলে কিছু প্যারামিটার সামনে চলে আসবে। আর আউটপুটে ইন্টেন্সিটি আমি বের করতে গেলে এই আউটের স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে আমি এই জিনিসটা পাবো, এই ইকুয়েশনটা পাবো, 80 নম্বর ইকুয়েশনটা পাবো। এখন এই 80 নম্বর ইকুয়েশন থেকে আমি কি বুঝতে পারি সেটা একটু দেখা দরকার। When the ray reaches the second polarizer, there is now a component that can pass through, একটা কম্পোনেন্ট সেটা পাস করে যেতে হবে, and the region appears bright, ওই এলাকাটা উজ্জ্বল লাগবে। আমি প্রথমে এই জিনিসটাকে মনোক্রোমেটিক লাইট দিয়ে কাজটা করব। এটা হলো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, একটা মাত্র ফ্রিকোয়েন্সি। The magnitude of the phase difference is determined by the length and the bifringence of the material, এটা প্রথমে বলছি। If the sample is very thin, the ordinary extraordinary component do not get very out of phase. Likewise, if the sample is thick, the phase difference can be large. If the phase difference equals to pi, the wave returns to its original polarization state and blocked by the second polarizer, তখন second polarizer তাকে ব্লক করে দিবে। The size of the phase shift determine the intensity of the transmitted light। কতটুকু ফেজ শিফট হলো সেটা দিয়েই আমি তুমি বুঝতে পারবো যে ইন্টেন্সিটিটা কেমন হবে। If the transmission axis of the first polarization is parallel to either the ordinary or extraordinary direction, the light is not broken up into component and no change in the polarization state occurs. In this case, there is not a transmitted component and the region appears dark, তখন এটা ডার্ক দেখাবে। In a typical liquid crystal, the birefringence and the length are not constant over the entire sample। সাধারণত এগুলি কনস্ট্যান্ট হয় না, কখনো বড় কখনো ছোট হয়। This means that some areas appears light and other appears dark। কখনো কখনো এটা কালো সাদা হতে পারে। এখানে ফিগার 2.1 দেওয়া আছে, সেটা একটু দেখে নিতে পারবো।
as shown in the microscopic picture of the pneumatic liquid crystal taken between cross polarizers। এটাকে আমি একটু ক্লিক করলে মনে ওখানে যেতে পারবো। এটা যাই দেখি কোথায়, ওই ছবি তো নাই, আমি ছবি দেখতে পাচ্ছি না, ছবিটা মনে হয় এখানে, এই যে এইখানে মনে হয় ছবিটা 2A। এইখানে অবশ্য কোন ছবিটা আমি আর বুঝতে পারছি না, এই ছবিগুলির ভিতরেই হবে, এই ছবিগুলির ভিতর কোনটা হবে, আমরা ব্যাক করি। 22। তো এটা আমরা একটু দেখে নেব, 2A বলছিল বিটুইন the light and dark areas of the denote regions in differing director orientation by difference in length। ওই যে বলছি সবগুলি সমান হতে পারে না, লেন্থ হয়তো বা কোথাও কম বেশি হতে পারে। তো the dark regions that represent alignment parallel and perpendicular to the director are called brushes। আচ্ছা যাই বলে বলুক। আচ্ছা এখন তুমি আমরা এখন দেখি, আমরা এতক্ষণ পর্যন্ত ব্যবহার করতেছিলাম কি একটা মনোক্রোমেটিক লাইট, এখন আমাদের ব্যবহার করতে হবে একটা কালার লাইট। কালার লাইট হলো গিয়ে মনে করো হোয়াইট লাইট যদি আমি ব্যবহার করি, যার মধ্যে সব ধরনের ফ্রিকোয়েন্সি আছে, তাহলে আমরা কি হয় দেখি। By refringence can lead to a multicolored image in the examination of liquid crystal under polarized white light। ঠিক আছে, আমরা মাল্টি কালার ইমেজ দিতে পারে। ওখানে কিন্তু শুধু সাদা কালো দিচ্ছিল যখন আমি মনোক্রোমেটিক লাইট ইয়া করতেছিলাম, কিন্তু এখন এটা নানা কালার দিতে পারে। Up to this point, we have dealt only with monochromatic light in is considering the optical properties of material. In understanding the origin of the colors which are observed in the studies of liquid crystal placed between crossed linear polarizer, it will be helpful to return to the example of retarding plates. These are designed for a specific wavelength and thus will produce a desired result for a relatively narrow band of wavelength around the particular value. If, for example, a full wave plate designed for wavelength of lambda, এই লাইনগুলি একটু নিজেরা পড়ে নাও, বুঝছো? এই লাইনগুলি পড়ে আমি আসলে রিডিং করে তো কোনো লাভ হচ্ছে না, একটু নিজেরা একটু পড়ে নিবা। আর তারপর এই ফ্রেডেরিক ট্রানজিশনের এই ইকুয়েশন গুলি একটু দেখতে হবে। প্রথমে ফ্রেডেরিক ট্রানজিশন কাকে বলে, ঠিক আছে, এই এটা হলো ডিস্টরশন অফ দ্য ডিরেক্টর, এইগুলি ফ্রেডেরিক ট্রানজিশনের মাধ্যমে ডিটেক্ট করা যায়। তো এই ইকুয়েশনের একটা রিফ্লেকটিভ ইন্ডেক্সের ইকুয়েশন হলো এটা, এভারেজ যদি আমি নিতে চাই কতটুকু চেঞ্জ হলো রিফ্লেকটিভ ইন্ডেক্সে, সেটা ডেল্টা দিয়ে প্রকাশ করলে এই এক্সট্রাঅর্ডিনারি এবং অর্ডিনারি যে রিফ্লেকটিভ ইন্ডেক্স তা থেকে -d/2 থেকে d/2 একটা ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইকুয়েশন 70 যদি ইউজ করি, 70টা কি ছিল আমার মনে নেই, তাহলে আমি এই ধরনের একটা ইকুয়েশন পাবো। এটা এই জিনিসটা জাস্ট একটু পড়ে নিব, কিন্তু দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো কোরেস্টেলিকের কথা বলছে যে দিস ইজ ইউর হোমওয়ার্ক। তার মানে এই ধরনের একটা হোমওয়ার্ক তোমার আসলে করতে হতো যদি তুমি লিকুইড ক্রিস্টাল নিয়ে আরো বেশি পড়াশোনা করো। তো এই জিনিসগুলি তোমার লিকুইড ক্রিস্টালের এখানেই শেষ। এর বাইরে আমি আরেকটা জিনিস শুধু একটা পড়তে বলবো, সেটা হলো গিয়ে তোমরা এটা গুগল করো বা যাই করো, হোয়াট আর দ্য ইউজ অফ লিকুইড ক্রিস্টাল। এইটা একটা ছোট 2 মার্কের কোয়েশ্চেন হতে পারে, এইটা একটু ইয়া করবো, সেটা আমি লিখে দিই। স্যার, হ্যাঁ প্লিজ। স্যার বইটা কি একটু প্রোভাইড হ্যাঁ করবেন? দিদি, অবশ্যই অবশ্যই, এটা তো দিবই। হ্যাঁ থ্যাংক ইউ। এই জিনিসটা তোমরা দেখবে, ঠিক আছে, এটা খুঁজে বের করবে। আচ্ছা তাহলে আমি এখানে শেষ করছি, কারণ আমার আরেকটা ক্লাস আছে আর কিছুক্ষণের ভিতরে। আমি বইটা এখনই দিয়ে দিচ্ছি, এখনই আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে। আবার তোমাদের সাথে কালকে দেখা হতে পারে।